সাউন্ড যদি ঠিক থাকে তাহলে আমরা শুরু করব, ঠিক আছে? সাউন্ড যদি ঠিক থাকে তাহলে আমরা শুরু করবো। এটা গতকালকে ডেট দেওয়া, গতকাল আমাদের এই অধ্যায়টার ক্লাস শুরু হয়েছে। তো আমরা আজকে গতকাল আমরা কতটুকু পর্যন্ত পড়েছি চলো একটু দেখে ফেলি। গতকাল আমরা হচ্ছে এই অধ্যায়ে যা যা পড়বো সেই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে আমরা গতকাল মৌল নিয়ে পড়াশোনা করেছি। মৌলিক পদার্থ কাকে বলে, প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থ কয়টি, বা আমাদের কি বলে প্রকৃতিতে প্রাপ্ত মৌলিক পদার্থ কয়টি, তারপর হচ্ছে আমাদের ল্যাবরেটরিতে কয়টি মৌলিক পদার্থ তৈরি হয়, এই রিলেটেড জিনিসপত্র নিয়ে আমরা হচ্ছে গতকাল আলোচনা করেছি, ঠিক আছে? তারপর আমরা এর বাইরে আর কি পড়েছি ভাইয়া? এরপর আমরা পড়েছি যৌগিক পদার্থ কাকে বলে, যৌগিক পদার্থ নিয়ে পড়াশোনা করেছি। এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে গতকাল। মৌলের প্রতীক নিয়ে আমরা পড়াশোনা করেছি। তারপর গুরুত্বপূর্ণ কিছু মৌলের প্রতীক আমরা শিখেছি, তাই না? গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে প্রথম 30টি মৌলের, আমি কি বলেছিলাম, প্রথম 30টি মৌলের অবশ্যই আমাদেরকে পারমাণবিক সংখ্যা জানতে হবে। প্রথম 30টি মৌলের অবশ্যই আমাদেরকে পারমাণবিক ভর জানতে হবে। তো ভাইয়া কিন্তু এই প্রথম 30টি মৌলের পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর লিখে দিয়েছিলাম। তো আশা করি যারা ক্লাসটি করেছিলে তারা হচ্ছে এগুলো মনে রেখেছো। তারপর আমরা পড়েছি এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ মৌলের প্রতীক আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম, এই জিনিসগুলো লেখা ছিল। তারপর আমরা পড়েছি পরমাণু কাকে বলে, অণু কাকে বলে। আমরা এখান থেকে জিনিসগুলো দেখেছি, পরমাণু অণু সংক্রান্ত জিনিস দেখেছি। আমরা সংকেত কাকে বলে দেখেছি। আমরা দেখেছি মৌলের সংক্ষিপ্ত বা মৌলের ক্ষুদ্রতম কণাকে বলে পরমাণু, আর মৌলের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি প্রতীক। আর হচ্ছে যৌগের ক্ষুদ্রতম কণাকে বলা হয় অণু, আর যৌগের সংক্ষিপ্ত রূপকে আমরা বলি সংকেত। এই জিনিসগুলো পড়েছি। তো এই জিনিসগুলোর কিন্তু ভাইয়া অলরেডি আমাদের ইউটিউবে ক্লাস চলে আপলোড হয়ে গিয়েছে, এবং সেখানকার ডেসক্রিপশন লিংকে গেলে তোমরা এই পিডিএফটা পাবা, ঠিক আছে? আমাদের গতকালকে ক্লাসের পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবা। তারপর পরমাণুর কণিকা নিয়ে আমরা পড়াশোনা করেছি। আমি তোমাদেরকে ছক এঁকে দিয়েছিলাম যে পরমাণুর হচ্ছে কণিকা নিয়ে আমাদের পড়াশোনা, এই পরমাণুর কণিকা নিয়ে আমাদের পড়াশোনাগুলো আমরা হচ্ছে করেছি। তারপর হচ্ছে আমরা পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নিয়ে আমরা পড়াশোনা করেছি। তো ভাই এই জিনিসগুলো ছিল আমাদের গতকালকের পড়াশোনা। তো গতকালকের পড়াশোনার পর আমরা হচ্ছে যে জিনিসগুলো বুঝতে পেরেছি সেটা আমি যদি একটু তোমাদেরকে সামারাইজ করি। এখন আমরা নাইট্রোজেন N দেখলে আমরা বুঝবো এটা একটা নাইট্রোজেনের পরমাণু। আবার আমি যদি বলি N2 তাহলে আমরা বুঝবো, আমি যদি বলি তোমাদেরকে যে N2, হ্যাঁ আমি আমি লিখলাম এরকম যে আমাদের N2, দাঁড়াও কি হচ্ছে, আচ্ছা দেখো। তো আমি এখন যদি লিখি, ধরো আমরা গতকাল যতটুকু পড়েছি সেটা দিয়ে আসলে আমরা কি শিখলাম। ধরো আমি লিখলাম N, তাহলে তুমি বলবা ভাই এটা নাইট্রোজেন পরমাণু বা নাইট্রোজেনের প্রতীক। বাট আমি যদি লিখি N2 তাহলে তুমি বলবা ভাই এটা নাইট্রোজেন গ্যাস বা এটা হচ্ছে নাইট্রোজেনের অণু, ঠিক আছে? এটা একটা মৌলিক অণু। আমরা গতকাল মৌলিক অণু পড়েছি, গতকাল আমরা যৌগের অণু পড়েছি, তাই না? গতকাল আমরা মৌলের অণু, যৌগের অণু সম্পর্কে পড়াশোনা করেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা ডিটেইলসে পড়াশোনা করেছি, ওকে? আচ্ছা, তারপরে আমরা যদি দেখি এখন, তাহলে আমরা আজকে কি পড়বো? আমরা আজকে পড়বো মৌলের পরিচিতি। তাহলে চলো আমরা শুরু করি। তো আসো আমরা শুরু করি আমাদের আজকের পড়াশোনা। আজকে আমরা আলোচনা করব মৌলের পরিচিতি নিয়ে। তো খেয়াল করো, মৌলের পরিচিতি বিষয়টা আসলে কি? মৌলের পরিচিতি হচ্ছে তুমি একটা মৌল দেখলে এবং তুমি মৌল দেখার পর তোমাকে বলা হলো এই মৌলে ইলেকট্রন কয়টি, প্রোটন কয়টি, নিউট্রন কয়টি, বা একটা পরমাণুর সংখ্যা কয়টি, এই জিনিসগুলো বের করার জন্য আমরা মৌলের পরিচিতি নিয়ে পড়াশোনা করব। তাহলে আমরা একটু খেয়াল করি, দেখো আমরা আমি লিখলাম যে কোন র্যান্ডমলি একটা মৌল, আমি ধরে নিলাম X, X হচ্ছে একটা মৌল, ঠিক আছে? X একটা মৌল। এখন X এর এই যে বাম পাশে পায়ের নিচে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি Z, এবং X এর বাম পাশে মাথার উপরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি A। ভাইয়া A Z কি একটু পরে বলতেছি। তারপর X এর ডান পাশে মাথার উপরে যে জিনিসটা থাকে সেটাকে আমরা বলি প্লাস মাইনাস কিউ, মানে কিউর প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। X এর পায়ের নিচে যে জিনিসটা থাকে সেটাকে ধরো আমি প্রকাশ করলাম M দিয়ে, ঠিক আছে? আচ্ছা, এখন কোনটা দিয়ে আসলে কি বোঝায় চলো আমরা সেটা একটু দেখি। খেয়াল করো, আমরা কোন একটা মৌলের, আমরা যে কাজটা করি কোন একটা মৌল লেখার সময়, এই যে আমাদের A আছে, এই A দিয়ে আমরা বুঝি মৌলের ভর সংখ্যা। এটা হচ্ছে মৌলের ভর সংখ্যা। ভর সংখ্যা মানে কি ভাইয়া? গতকাল আমরা পড়েছিলাম
জাস্ট এই লাইনটাতে আমরা পড়েছিলাম আগের স্লাইডটাতে। এই যে দেখো, ভর সংখ্যা মানে হচ্ছে আমাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার সমষ্টি। তার মানে এই যে এই যে ভর সংখ্যা, এই ভর সংখ্যার মধ্যে আমাদের কি কি আছে ভাইয়া? প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে। আচ্ছা, এখন আসো জেড কি? জেড হচ্ছে আমাদের মৌলের প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকে না ভাইয়া পি দিয়ে প্রকাশ করে? হ্যাঁ, প্রোটনকে পি দিয়েও প্রকাশ করে, প্রোটনকে জেড দিয়েও প্রকাশ করা হয়। তাহলে প্রোটন সংখ্যা বা এটাকে আমরা কি বলি? বা এটাকে আমরা বলি পারমাণবিক সংখ্যা। তাহলে কোনো একটা মৌলের বাম পাশে পায়ে বা বাম পাশে নিচে যে জিনিসটা লেখা থাকে সেটা হচ্ছে ওই মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তারপর আমরা যদি দেখি যে উপরে যে আমি প্লাস মাইনাস কিউ লিখলাম, এটা হচ্ছে আমাদের আদান প্রদানকৃত ইলেকট্রন বা চার্জ। এটা হচ্ছে আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা বা এটার আরেক নাম কি? আরেকটা হচ্ছে এটা চার্জ। তো এই চার্জের ব্যাপারটা, চার্জ কখন পজিটিভ হয় কখন নেগেটিভ হয় ভাই মনে রাখবা, যদি কোনো একটা মৌল ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন যদি দান করে, ছেড়ে দেয়, তাহলে সে হয় পজিটিভ প্লাস, আর সে যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হয় নেগেটিভ মাইনাস। তাহলে এই কথাটা একটু লিখে রাখি আমরা, ঠিক আছে? তো মনে রাখবে ইলেকট্রন ত্যাগ করলে, ইলেকট্রন ত্যাগ করলে, ইলেকট্রন ত্যাগ করলে, আচ্ছা মনে রাখবে, কাজ করি একটু সুন্দর করে লিখি, নাহলে পরে তোমরা আমার নাদান বাচ্চারা বুঝবে না। তাহলে দেখো, মনে রাখবে, আমি নিচে লিখি, মনে রাখবে ইলেকট্রন ত্যাগ বা দান, ইলেকট্রন ত্যাগ বা দান করলে পজিটিভ, পজিটিভ, ঠিক আছে? প্লাস, এই যে প্লাস প্লাস দিয়ে বোঝাবা ইলেকট্রন ত্যাগ করছে বা দান করছে। আর যদি ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ, ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ, ঠিক আছে? ইলেকট্রন ত্যাগ করলে পজিটিভ, ইলেকট্রন গ্রহণ করলে নেগেটিভ, ঠিক আছে? যেমন মনে রাখো, ধরো আমি বললাম সোডিয়াম প্লাস, আমি এখানে লিখলাম সোডিয়াম প্লাস, সোডিয়ামের মাথার উপর কি? প্লাস, তার মানে সেই ইলেকট্রন ত্যাগ করেছে। প্লাস মানে কি? 1। তাহলে সোডিয়াম প্লাস, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ধরো লিখলাম 2 প্লাস, তারপর লিখলাম অ্যালুমিনিয়াম 3 প্লাস। এগুলোর মানে কি? সোডিয়াম প্লাস এটার মানে হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ, একটি ইলেকট্রন ত্যাগ। ম্যাগনেসিয়াম 2 প্লাস এটার মানে কি? ম্যাগনেসিয়ামের যতগুলো ইলেকট্রন আছে তার মধ্যে 2টি ইলেকট্রন ত্যাগ। অ্যালুমিনিয়াম 3 প্লাস মানে কি? অ্যালুমিনিয়াম 3 প্লাস মানে হচ্ছে 3টি ইলেকট্রন ত্যাগ, ঠিক আছে? অনেকের কাছে মনে হবে ভাই এগুলো তো পারি, বাট অনেকেই হয়তো বা পারি না, তো তার কারণে আমি হচ্ছে একদম ডিটেলসে করে দিচ্ছি। ওকে, তাহলে সোডিয়াম প্লাস মানে হচ্ছে একটি ইলেকট্রন ত্যাগ, ম্যাগনেসিয়াম 2 প্লাস মানে হচ্ছে 2টি ইলেকট্রন ত্যাগ, অ্যালুমিনিয়াম 3 প্লাস মানে হচ্ছে আমাদের 3টি ইলেকট্রন ত্যাগ, ঠিক আছে? ওকে, তারপর আমরা আসলে এরপর আমরা কি করব খেয়াল করি। আবার আমি যদি লিখি, মনে করো এই পাশে লিখলাম, ধরো আমি লিখলাম এই পাশে, আমি ধরো লিখলাম Cl মাইনাস, আমি লিখলাম O2 মাইনাস, আমি লিখলাম N3 মাইনাস। তো মাইনাস মানে কি? ইলেকট্রন গ্রহণ। তো Cl মাইনাস মানে কি? Cl মাইনাস মানে হচ্ছে তার যতটা ইলেকট্রন ছিল তার সাথে সে আরো একটি ইলেকট্রন গ্রহণ করেছে। তারপর O2 মাইনাস মানে কি? 2টি ইলেকট্রন গ্রহণ, 2টি ইলেকট্রন গ্রহণ। আর আমাদের N3 মাইনাস কি? N3 মাইনাস হচ্ছে আমাদের 3টি ইলেকট্রন গ্রহণ। তো আমরা আশা করি প্লাস দিলে ত্যাগ, মাইনাস দিলে গ্রহণ, এই জিনিসটা আমরা সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? একদম ডিপলি বোঝাচ্ছি যাতে করে যারা কিছুই পারি না বা এই 9 ক্লাস 9 এ পড়াশোনাই করিনি তারাও যাতে বুঝতে পারে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে m লাস্টে রইল বাকি কি? নিচের m। এই mটা আমাদের পরীক্ষায় আসলে খুব একটা কাজে আসে না। এই m মানে হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা, এই m হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা, ঠিক আছে? m হচ্ছে পরমাণুর সংখ্যা। যেমন কি বলতো, ধরো
ধরো এই পরমাণুর সংখ্যা থেকে আমরা এটা বলতে পারি, ধরো আমি লিখলাম সালফার 8। সালফার 8 মানে কি জানো? সালফার 8 মানে হচ্ছে সালফার মৌলে এটা একটা অষ্টপরমাণুক মৌল, তার মানে এর মৌলে টোটাল 8টা পর্যন্ত পরমাণু থাকতে পারে, তাহলে এই 8 হচ্ছে M। তারপর ফসফরাস, এটাকে P4 লেখা হয়, মানে ফসফরাসের সর্বোচ্চ 4টা পর্যন্ত মৌল পরমাণু থাকতে পারে, তাহলে এটা হচ্ছে আমাদের ফসফরাস P4। তাহলে এই যে ডান পাশে নিচে যা থাকে তা হচ্ছে পরমাণুর সংখ্যা। তো আমরা আশা করি আমরা ভর সংখ্যা, তারপর আদান প্রদানকৃত ইলেকট্রন সংখ্যা, প্লাস হলে ইলেকট্রন ত্যাগ, মাইনাস হলে ইলেকট্রন গ্রহণ, তারপর নিচে জেড মানে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, এম হচ্ছে পরমাণুর সংখ্যা, এই জিনিসগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। কেউ যদি না বোঝো কমেন্টে জানাবে। তারপরে আসি, মৌলের পরিচিতি নিয়ে আরো পড়াশোনা আছে। এখন চলো আমরা কিছু জিনিস দেখি। খেয়াল করো, আমি লিখলাম ধরো আয়রন। আচ্ছা, প্রথমে সহজ দিয়ে পড়াই, হ্যাঁ, একদম সহজ। সোডিয়াম প্লাস, আমি লিখলাম সোডিয়াম প্লাস, এবং এটা পায়ের নিচে এই পাশে কিছু দেই নাই, তার মানে সোডিয়ামের পরমাণু কয়টা? একটা। কিছু নাই মানে কি? বাম পাশে ডান পাশে কিছু নাই মানে 1, কিছু না থাকলে 1। আচ্ছা, আমি এখানে লিখলাম 11, এখানে লিখলাম 23। আমি তোমাকে বললাম যে এখানে প্রোটন, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, চার্জের সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত? তার মানে এখানে আমি তোমাদেরকে এই জিনিসগুলো বের করতে বললাম, প্রোটন, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, চার্জের পরিমাণ, ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, তাহলে চলো আমরা বের করি। খুবই সিম্পল। দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম এই যে পায়ের নিচে এই যে যা থাকে ওটাই কি? প্রোটন বা জেড। তাহলে আমরা লিখব এখানে প্রোটন সংখ্যা P সমান আসলে জেড, এবং সেটা কত? 11। তারপর ভর সংখ্যা A সমান কত? 23। এই যে এটা হচ্ছে ভর সংখ্যা 23। নিউট্রন সংখ্যা কি ভাইয়া? নিউট্রন মানে হচ্ছে, খেয়াল করো আমি বলি, নিউট্রন সংখ্যা কিভাবে বের করতে হয় আমি এটা এইভাবে মনে রাখি, মাথা থেকে পা বিয়োগ। নিউট্রন সংখ্যা মানে কি? মাথা থেকে পা বিয়োগ। নিউট্রন সংখ্যা n সমান আমরা লিখব বাম দিকের মাথা থেকে পা বিয়োগ। মানে আমি কিছুই বুঝি না, তার জন্য হচ্ছে এই নিয়ম যে বাম দিকের মাথা থেকে পা বিয়োগ করব। হ্যাঁ, বা মাথা থেকে পা বিয়োগ, বাম দিকের মাথা থেকে পা বিয়োগ। তাহলে দেখো, বাম দিকের মাথায় কি আছে ভাইয়া? 23 মানে A, পায়ে কি আছে? Z বা P। তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে A মাইনাস Z। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা অথবা ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে A হচ্ছে 23, Z হচ্ছে 11, অর্থাৎ আমার এই মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তারপর আসো, তারপর কি বের করতে বলছে? তারপর বলছে চার্জ। হ্যাঁ, চার্জ কোনটাই? যে ডান পাশে এই যে মাথার উপর যা আছে সেটাই হচ্ছে চার্জ। তো চার্জ কি? প্লাস মানে কি? 1, +1। তাহলে চার্জ Q ইকুয়াল টু +1। ঠিক আছে, আরেকটা জিনিস বের করতে বলছে, সেটা কি? ইলেকট্রন। তাহলে খেয়াল করো, লাস্টে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটা আমি একটু এই পাশে লিখে দিই, এই একটা স্লাইডে আমি শেষ করে দিই। তাহলে এই পাশে মনে করো আমি লিখলাম ইলেকট্রন সংখ্যা। তো তোমরা একটা কথা মনে রাখবা, তোমার চার্জ যদি পজিটিভ আসে, মানে নরমালি কোন একটা মৌলে যদি চার্জ না থাকে, মনে করো এটা এরকম থাকতো যদি, যে সোডিয়াম, তাহলে যদি কেউ যদি চার্জিত যদি না হয়, তাহলে মানে স্বাভাবিক অবস্থায় যতটা প্রোটন ঠিক ততটাই ইলেকট্রন থাকে। মানে কি বললাম? স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা কি? সমান। তাহলে আমরা এই কথাটি একটু লিখি, হ্যাঁ, এই দিকে একটু লিখি। স্বাভাবিক অবস্থায় P সমান E মাইনাস। স্বাভাবিক অবস্থায় প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। ঠিক আছে। আর চার্জিত অবস্থায় যখন চার্জ মানে প্লাস মাইনাস আকারে থাকে, সেটাকে আমরা বলি চার্জিত অবস্থা।
চার্জিত অবস্থায় সব সময় মনে রাখবা, চার্জিত অবস্থায় আমাদের ইলেকট্রন সংখ্যা প্রোটন থেকে কিউ বিয়োগ করতে হয়, চার্জের পরিমাণটাকে বিয়োগ করে দিতে হয়। চার্জিত অবস্থায় ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন মাইনাস চার্জ। এখন প্রোটন কয়টা এখানে ভাইয়া? প্রোটন হচ্ছে 11টা, তাহলে ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন 11। তাহলে আমি এখানে লিখবো, যেহেতু চার্জিত অবস্থা তার মানে আমি এখানে লিখবো প্রোটন মাইনাস কিউ। প্রোটন হচ্ছে 11 মাইনাস কিউ হচ্ছে কত? প্লাসের 1, তার মানে কিউ হচ্ছে 1, অর্থাৎ সোডিয়াম প্লাসে আমার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। তো খুবই আস্তে ধীরে পড়িয়েছি, কারণ আমি জানি অনেকেই এই জিনিসগুলো পারো না। তো এখন তোমরা যারা ক্লাসে আছো, যদি দশম শ্রেণী যারা আছো, আমাকে একটু কমেন্টে একটু জানাবে এটা তোমরা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে? তো মৌলের পরিচিতিতে আমরা তাহলে দেখলাম কিভাবে আমার প্রশ্নে দেওয়া থাকবে সোডিয়াম প্লাস 11-23 দিয়ে বলবে এই জিনিসগুলোর সংখ্যা কত বের করো, তখন তুমি এই প্রক্রিয়ার মাধ্যমে এই সংখ্যাগুলো বের করে ফেলবে। ঠিক আছে? আচ্ছা, তো আমরা, তোমরা কমেন্ট করতে থাকো, এর মধ্যে আমি হচ্ছে আরেকটা দেখে ফেলি, আরেকটা উদাহরণ দেখাই। দেখো, আরেকটা উদাহরণ যদি আমরা দেখাই, আরেকটা উদাহরণ মনে করো আমি দেখালাম তোমাদেরকে, একটু জটিল দিই। হ্যাঁ, আয়রন 3+, আয়রন 3+। এখন আয়রন 3+ বলার সাথে সাথে ভাইয়া আমাকে শুধু এইটাই বলবে, আর কিছু দিবে না। আমাকে বলবে আয়রন 3+ এর প্রোটন, তারপর হচ্ছে ভর সংখ্যা, তারপর হচ্ছে নিউট্রন সংখ্যা, তারপর হচ্ছে চার্জ এবং ইলেকট্রন সংখ্যা কত, এই সংখ্যাগুলো কত। প্রশ্ন এরকম ভাবে থাকতে পারে। এখন খেয়াল করে দেখো, শুধুমাত্র আয়রন 3+ দিছে ভাইয়া, উপরে নিচে তো কিছুই দেয়নি, তাহলে আমি এগুলো কিভাবে বের করবো? এগুলো তোমার মুখস্থ আছে। কিভাবে মুখস্থ আছে? আমরা গতকাল ক্লাসে 1 থেকে 30 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর শিখেছি। সেখানে আয়রন ছিল, আয়রন 26তম মৌল, আয়রন 26তম মৌল। তাহলে আমরা সুন্দর করে কি লিখব? আমরা প্রথমে আয়রন 3+ লিখব, আয়রন 3+ লিখলাম। তারপর যেহেতু এটা 26, তার মানে নিচে 26 আর আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 56, এটা আমরা গতকাল মুখস্থ করেছি। এই দুইটা জিনিস আমাকে প্রশ্নে নাও দিতে পারে, এই দুইটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই আয়রন 3+ এর জন্য এখন দেখো জিনিসটা আমাদের কাছে কি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, বাট প্রশ্নে এইভাবে থাকতে পারে আয়রন 3+, উত্তর লেখার সময় এইভাবে শুরু করবে। তাহলে এটার জন্য এখন আমরা চলো দেখি, এটা আমরা পেলাম। এখন এর জন্য আমরা যদি লিখতে চাই, দেখো দুই পাশ করে লিখি, দুই দিকে লিখি, তাহলে আমার জায়গা কম লাগবে। তাহলে আমরা এই পাশে আমরা লিখলাম, এই পাশে আমরা লিখলাম, এখানে প্রোটন Z সমান P সমান কত? 26। ভর সংখ্যা A সমান কত? 56। নিউট্রন সংখ্যা মাথা থেকে পা বিয়োগ করব, মানে A মাইনাস Z, তাহলে কত? 56 মাইনাস 26, তার মানে 30। ঠিক আছে, ওই পাশে কিছু করি। তারপর কিউ সমান কি? চার্জ 3+, তার মানে +3। আর ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন কি চার্জিত অবস্থায় প্রোটন মাইনাস কিউ, প্রোটন হচ্ছে 26 মাইনাস কিউ হচ্ছে 3, অর্থাৎ 23। সিম্পল, শেষ। তাহলে দেখো আমরা কিন্তু Fe3+ এর প্রোটন, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, চার্জ এবং ইলেকট্রন সংখ্যাও বের করে ফেললাম। তারপরে আমরা দেখি আমাদের আরো একটা এক্সাম্পল, আমরা যদি দেখি, আমি তোমাদেরকে বেশ কিছু এক্সাম্পল দেখাবো। ধরো আমি তোমাদেরকে বললাম ক্যালসিয়াম 2+, আমি তোমাদেরকে প্রশ্ন করলাম ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম 2+ মানে কি? ক্যালসিয়াম 2+ মানে হচ্ছে ক্যালসিয়াম 2+ এর প্রোটন, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনটা পরে, চার্জ এবং ইলেকট্রন সংখ্যা কত, আমি তোমাদেরকে এই জিনিসটা বের করতে বললাম। তাহলে যদি এই জিনিসটা আমরা বের করি, তাহলে আমরা এখানে আমরা কি লিখবো? আমরা প্রথমেই কি করব? আমরা ক্যালসিয়াম 2+, শুধু এই কথাটা জানি, আর কিচ্ছু জানি না, তাই না?
তাহলে ক্যালসিয়াম 2 প্লাসের পায়ে কি থাকবে, তার প্রোটন সংখ্যা কত 20 এবং ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত 40। এই যে দেখো আমি ক্যালসিয়ামের পারমাণবিক ভর এবং পারমাণবিক সংখ্যা লিখে ফেললাম। এটা কোত্থেকে পেয়েছি, গতকালকের ক্লাসে আমরা পড়েছি। এখন এখানে আমাদের প্রোটন সমান Z ইকুয়াল টু কত, পায়ে যা আছে 20, তারপর ভর সংখ্যা 40। তাহলে আমাদের নিউট্রন সংখ্যা কত, নিউট্রন সংখ্যা A মাইনাস Z, তার মানে 40 মাইনাস 20 ইকুয়াল টু 20। তারপর হচ্ছে আমাদের চার্জ Q কত +2, ইলেকট্রন কত প্রোটন মাইনাস Q, তার মানে 20 মাইনাস 2 অর্থাৎ 18। এটার মানে কি ভাই, +2 মানে কি দুইটা ইলেকট্রন সে ত্যাগ করেছে, ছেড়ে দিয়েছে। তার স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন কয়টা ছিল, প্রোটন সংখ্যার সমান। তার স্বাভাবিক অবস্থায় তার প্রোটন 20টা, ইলেকট্রনও ছিল 20টা, বাট দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, এখন তার ইলেকট্রন কয়টি 18টি। তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। এখন যদি আমরা আরো কিছু দেখি, আমাদের পরীক্ষায় প্রশ্ন আসলে কি টাইপের আসে। আচ্ছা, এমসিকিউ গুলো এগুলো আমরা এমসিকিউ ক্লাসে দেখবো, সমস্যা নাই। আমরা আরো কিছু সলভ করি। ধরো আমি এখন তোমাদেরকে নেগেটিভ কিছু দেখাই, বললাম N3 মাইনাসের প্রোটন, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, চার্জ, ইলেকট্রন সংখ্যা কত। তাহলে N3 মাইনাস শুধু দেওয়া আছে ভাইয়া, আর কিছু দেওয়া নাই। তার মানে আমাকে এখানে কি করতে হবে, এর ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা লিখতে হবে নিজ দায়িত্বে। N3 মাইনাস, নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত 7, পারমাণবিক ভর কত ভাই 14। তাহলে ফুলফিল হয়ে গেল আমার ক্রাইটেরিয়া। এখন আমি মানগুলো লিখবো। এখানে P প্রোটন সংখ্যা মানে Z কত, পায়ের নিচে যা 7, A কত বাম পাশে মাথায় যা 14, নিউট্রন সংখ্যা কত মাথা বিয়োগ পা, তার মানে 14 বিয়োগ 7, বা এইভাবেও লিখতে পারো তোমরা A মাইনাস Z, নিউট্রন হচ্ছে A মাইনাস Z। এটা এইভাবেও মনে রাখা যায়। আসলে অ্যালফাবেটিক কি মানে আমাদের যে ইংরেজি অ্যালফাবেট, ইংরেজি বর্ণমালা A থেকে শুরু হয়, Z এ গিয়ে শেষ হয়। দেখো A থেকে Z বিয়োগ, তাহলে কত আসে 14 মাইনাস 7 ইকুয়াল টু কত 7। তারপরে আসো চার্জ কত -3, তাহলে ইলেকট্রন সংখ্যা কত P মাইনাস Q, তাই না? তো P কত, P হচ্ছে 7, সূত্রের মাইনাস, Q সমান কত আরেকটা -3, তার মানে 10, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। কেন মাইনাস মানে কি গ্রহণ করা। তার স্বাভাবিক অবস্থায় যদি নাইট্রোজেন এইভাবে থাকতো, নাইট্রোজেন মানে এখানে প্লাস মাইনাস কিছু নাই, তখন আমি কি বলতাম নাইট্রোজেনের স্বাভাবিক অবস্থায় নাইট্রোজেনের প্রোটন 7টা, ইলেকট্রনও 7টা। তো সে 3টি ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে 7 আর 3 কত 10। তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10টি। কখন N3 মাইনাস কন্ডিশন। আচ্ছা, তারপর আমরা যদি দেখি আরেকটা দেখি, তাহলে আমাদের এই টপিকটা পড়া শেষ। তারপরে আরেকটা হচ্ছে আমরা দেখলাম, ধরো কি দেখা যায়, কপার 2 প্লাস নাকি না, কপার 2 প্লাস দেখবো না, একটু সহজ চিন্তা করি। ক্রোমিয়াম 3 প্লাস, ক্রোমিয়াম 3 প্লাসের প্রোটন, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা, চার্জ এবং ইলেকট্রন সংখ্যা কত। তার প্রথম কাজ কি ভাই, প্রথম কাজ হচ্ছে ক্রোমিয়াম 3 প্লাস দেওয়া আছে, এটার ভর এবং পারমাণবিক সংখ্যা আমাদেরকে বসাতে হবে। তাহলে আমরা লিখবো এরকম, ক্রোমিয়াম 3 প্লাস এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 24, আমরা গতকাল পড়েছি স্কিনের তিব্বত ভ্যানিশিং ক্রিম ক্রোমিয়াম 24, ঠিক আছে। আর এর পারমাণবিক ভর কত 52। এগুলো মুখস্থ রাখতে হবে। যে ভাইয়া মুখস্থ তো হয় না, করতে হবে, হয় না বলে লাভ নাই, করতে হবে। হ্যাঁ, এখানে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা P সমান Z সমান কত 24, ভর সংখ্যা কত 52, মাথায় যা আছে। তাহলে নিউট্রন সংখ্যা কত A মাইনাস Z, তার মানে 28, 52 থেকে 24 বিয়োগ করলে 28। চার্জ কত, চার্জ Q সমান +3। আর আমাদের তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টি, ইলেকট্রন হচ্ছে
ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন মাইনাস চার্জ। প্রোটন কত? 24 মাইনাস 3, তার মানে 21। সিম্পল। স্বাভাবিক অবস্থায় যদি 3+ না থাকতো, ক্রোমিয়ামে প্রোটন 24টি, ইলেকট্রনও 24টি, 3টি প্লাস মানে কি 3টি ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে, 24 থেকে 3 চলে গেলে কয়টি থাকে? 21। তাহলে এটা হচ্ছে আমাদের চার্জিত অবস্থায় ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা। তো আশা করি এখন আমরা যে কোনো ধরনের প্রশ্ন যদি আমাদের পরীক্ষায় যদি আসে, সেটা আমরা খুব সহজে আনসার করতে পারবো। আমাদের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর সংখ্যা মানে এ এবং জেড যদি আমাদের জানা থাকে, আর এমন কোনোটাই দিবে না যেটা ভাইয়া পড়ায়নি তার বাইরে, মানে দিলে এই ধরনের প্রশ্ন আসলে প্রথম 30টি মৌলের মধ্যেই আসবে, ঠিক আছে? আর যদি এর বাইরে আসে তাহলে তোমাকে অবশ্যই প্রোটন সংখ্যা আর পারমাণবিক ভর সংখ্যা দিয়ে দিবে, মানে এই যে এইটা দিয়ে দিবে। হ্যাঁ, এখন তুমি তো জানো যে বাম পাশে পায়ের মানে নিচে যে থাকে সে হচ্ছে প্রোটন সংখ্যা, উপরে যে থাকে সে হচ্ছে ভর সংখ্যা। যদি আনকমন কিছু যদি দেয় অবশ্যই এই ভ্যালুগুলো দিয়ে দিবে, তাহলে ওখান থেকে তুমি বের করে ফেলতে পারবে, ঠিক আছে? তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে? তো আশা করছি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তারপরে দেখি। আমরা যদি তারপরে যদি যাই, আমরা এখন পড়ব আপেক্ষিক পারমাণবিক ভর। এটা আমাদের এই অধ্যায়ের আরো একটি গুরুত্বপূর্ণ টপিক, আপেক্ষিক পারমাণবিক ভর। এটাকে আমরা আপা ভর বলি। আপেক্ষিক পারমাণবিক ভরকে আমরা আপা ভর বলি, ঠিক আছে? এটার জন্য জায়গা রাখছি কি, দাঁড়াও একটু দেখে নি। হ্যাঁ, বাহ, বেশ জায়গা আছে এটার জন্য আমি বেশ জায়গা রেখেছি, ভালো করেই করা যাবে, ঠিক আছে? আসো দেখি এই আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমাদের আসলে কি আসে ভাই। আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আমাদের এমসিকিউ আসবে, সিকিউ আসতে দেখা যায় গরুর গতে। তাহলে এই আপেক্ষিক পারমাণবিক ভর কে আমরা সংক্ষেপে আপা ভর বলি। যদিও এটা পরীক্ষার সময় লিখো না, হ্যাঁ, আমি দেখবা মাঝে মধ্যে দেখবা আপা ভর লিখছি, তখন তোমরা বুঝে যাবা যে ভাই আসলে আপেক্ষিক পারমাণবিক ভর লিখছি, ঠিক আছে? আপেক্ষিক পারমাণবিক ভরকে সংক্ষেপে আপা ভর বলবো, যদিও এটা পরীক্ষায় লেখা হারাম, ঠিক আছে? পরীক্ষার সময় এটা লেখা যাবে না। অবশ্যই পরীক্ষার সময় যে তোমরা লিখলে এবং লেখা বলা যায় আমরা ভাইয়া লিখতো আপা ভর, এই জন্য আমিও লিখছি, এই কথা বললে কিন্তু লাভ হবে না, কেটে দিতে পারে, ঠিক আছে? তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর। তো আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর জিনিসটা আসলে কি? পায়ের মানে নিচে যে থাকে সে হচ্ছে প্রথম সংখ্যা। আচ্ছা, তাহলে দেখো আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর মানে কি? আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর, এটার আমরা যদি গাণিতিক রূপ যদি দেখতে চাই, আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর এটার মানে হচ্ছে কোন একটা মৌলের একটি পরমাণুর ভর মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপ। হ্যাঁ, আইসোটোপ কি এটা নিয়ে আমরা সামনে পড়বো। হ্যাঁ, কার্বন 12 আইসোটোপের 12/1 অংশের ভর, এটাকে আমরা বলি আপেক্ষিক পারমাণবিক ভর। একটু বোঝো, আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 12/1 অংশের ভর। হ্যাঁ, আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন সংখ্যা সেম, মানে পাশ সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, মানে হচ্ছে মাথা ডিফারেন্ট, তারা হচ্ছে আইসোটোপ। এটা আমরা পড়বো, আলাদা পড়বো। যেমন কার্বন, প্রকৃতিতে 3 রকমের কার্বন পাওয়া যায়, 3টা কার্বনেরই পারমাণবিক সংখ্যা 6, বাট একটা কার্বনের ভর হচ্ছে 12, একটা 13, একটা 14। তাহলে এইটা এবং এইটা এরা পরস্পরের আইসোটোপ। তার মানে যাদের প্রোটন সমান, প্রোটন সেম, কিন্তু এই যে ভর 12, 13, 14 ভর ডিফারেন্ট। হ্যাঁ, সেম বা ডিফারেন্ট, তাই না? ফেসবুকে ইদানিং দেখায়, ট্রেন্ড আছে না, সেম বা ডিফারেন্ট। তাহলে যাদের প্রোটন সংখ্যা সেম, এই যে দেখো প্রোটন সংখ্যা যাদের সেম কিন্তু ভর সংখ্যা যাদের ডিফারেন্ট, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে, ঠিক আছে? তো আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর বের করার জন্য কার্বন 12 আইসোটোপ ব্যবহার করি। কেন? কারণ প্রকৃতিতে 100% পুরো কার্বনকে তুমি যদি 100 ধরো, তাহলে এর পরিমাণই 99% বা তার থেকেও বেশি, মানে এগুলো খুবই অল্প পরিমাণে আছে।
কার্বন 14 এটা পাওয়া যায় আসলে আমাদের জীবাশ্মর মধ্যে। জীবাশ্ম বলতে কি? জীবাশ্ম বলতে ওই যে ডাইনোসরের যে এখন অস্থি মজ্জা যা পাওয়া যায়, বা ফসিল ফুয়েল, মানে অনেক মিলিয়ন মিলিয়ন বছর ধরে কোনো একটা জিনিস যদি মরে পচে যদি পড়ে থাকে, তাহলে তার বডি থেকে কার্বন 14 উৎপন্ন হয়। এই কার্বন 14 টেস্ট করে বিজ্ঞানীরা বলে যে এত মিলিয়ন বছর আগের একটা ডাইনোসরের হাড় পাওয়া গেছে বা দাঁত পাওয়া গেছে। বলে না? কিভাবে বলে? ওই কার্বন 14 তার মধ্যে তৈরি হয়, ওই কার্বন 14 এর ডেটিং করা হয়, ওটা টেস্ট করা হয় ল্যাবরেটরিতে। টেস্ট করলে তাদের একটা হিসেব নিকেশ আছে, ওটা করে তারা বলে দিতে পারে যে এটা এত বছর পুরনো কোনো একটা জীবের বা কোনো একটা গাছের কোনো একটা অংশ। কথা কি বোঝা গেছে? তার কার্বন 14 এটা আসলে আমরা ব্যবহার করি পৃথিবীর বয়স নির্ধারণে, বা যে কোনো কিছুর বয়স নির্ধারণে, বা এটা কত বছর আগে পৃথিবীতে এটার অস্তিত্ব ছিল, এই জিনিসগুলো নির্ধারণে আমরা কার্বন 14 আইসোটোপ ব্যবহার করি। কার্বন 14 আইসোটোপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাট আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ে আমরা কার্বন 12 আইসোটোপ ব্যবহার করি। তো এগুলো আপাতত দরকার নেই, আমি মুছে দিচ্ছি। আমরা আশা করি বুঝতে পেরেছি কার্বন 12 মানে আইসোটোপ বিষয়টা কি। আইসোটোপ মানে হচ্ছে একই পরমাণু, কার্বন, সবই কার্বন, কিন্তু একই পরমাণুর ভিন্ন ভিন্ন ভর সংখ্যা হতে পারে। প্রোটন সংখ্যা সেম, প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ডিফারেন্ট, তাদেরকে বলে পরস্পরের আইসোটোপ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের ভর। ওকে, ফাইন। আসলে আপেক্ষিক পারমাণবিক ভর কি? খেয়াল করো, তোমাদেরকে যখন বলা হয় যে বলতো সোডিয়ামের পারমাণবিক ভর কত, সোডিয়ামের পারমাণবিক ভর যখন বলি আমি যে সোডিয়ামের পারমাণবিক ভর কত বলো, তুমি ঠাস করে বলো ভাইয়া 23। যদি বলি বলতো অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত, তুমি ঠাস করে বলো 27। আসলে এটা কি? এটাই আপেক্ষিক পারমাণবিক ভর। এই যে 23, এই যে 27, এটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর মানে হচ্ছে কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌল কার্বন 12 আইসোটোপের 12 অংশের তুলনায় কত গুণ ভারী, সেটাকেই বলে তার আপেক্ষিক পারমাণবিক ভর। কেন? কারণ তুমি যদি প্রকৃত ভর নিয়ে যদি কাজ করতে চাও, কোনো একটা পরমাণুর প্রকৃত ভর আসে 10 টু দি পাওয়ার মাইনাস, মানে বিদ্যুটে আনসার আসে, সহজ কথা, মানে যেগুলো মনে রাখা আমাদের জন্য অনেক কষ্টকর। তো ওই মানটাকে আমরা একটা সলিড সংখ্যায় বা পূর্ণ সংখ্যায় বের করার জন্য যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, সেটাকে আমরা বলি আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর। তো আমরা আসলে আমাদের যা মুখস্থ করি বা যা আমরা লিখি, এই যে 23, এই যে 27, তারপর ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর 24, অক্সিজেনের পারমাণবিক ভর 16, এগুলো সবই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এগুলো কোনোটাই তাদের প্রকৃত পারমাণবিক ভর নয়। প্রকৃত পরমাণুর ভরগুলো খুবই ছোট হয়, মানে 10 টু দি পাওয়ার মাইনাস লেভেলে। 10 ইনভার্স মানে কি? মানে 10 টু দি পাওয়ার মাইনাস 30। ধরো আমি বললাম যে কোনো একটা মোলের 10 টু দি পাওয়ার মাইনাস 30, এটা অনেক ছোট, এটা কিন্তু আসলে আমরা মাপতে পারবো না। এটা কিন্তু আমরা আমাদের নর্মাল ওয়েট মেশিনে, ওজন মাপার যন্ত্রে কিন্তু এটা মাপতে পারবো না। 10 ইনভার্স 30 অনেক ছোট। তো তখন কি করা হয়? আমরা আসলে কোনটা মনে রাখি? এই ভ্যালুটা কার্বন 12 আইসোটোপের 12 অংশের তুলনায় 12 ভাগের 1 অংশের তুলনায় কত গুণ ভারী, ওই জিনিসটা কত গুণ বেশি, ওই কত গুণ বেশি সেটাকে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বা পারমাণবিক ভর হিসেবে মুখস্থ করি। তার মানে ধরো আমরা যে পড়ি পানি, পানির আণবিক ভর কত? পানির আণবিক ভর হচ্ছে 18। এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে তুমি পানির একটা অণুর ভর যদি নাও, পানির একটা অণু, আর নিচে যদি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশ নাও, তাহলে এটার আনসারটা আসবে, দুইটাকে ভাগ করলে আসবে 18। তার মানে পানির একটা অণু কার্বন 12 এর 12 ভাগের 1 অংশের ভরের তুলনায় 18 গুণ ভারী। আশা করি এই বিষয়টা তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বলতে আমরা বুঝি কোনো একটা অণু বা কোনো একটা পরমাণু কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের তুলনায় কত গুণ ভারী, সেটা বোঝাতে আমরা আপেক্ষিক কনসেপ্টটা ব্যবহার করি। তাহলে আমরা লিখি, কথাটা একটু লিখি। হ্যাঁ, আমরা আগে এই কথাটা লিখি। আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কি? আপেক্ষিক পারমাণবিক ভর আসলে কি? ঠিক আছে, আচ্ছা, এটার উত্তরটা কি? এটার উত্তর হচ্ছে কোন একটি পরমাণুর ভর
হ্যাঁ, কোন মৌলের, আচ্ছা এইভাবে লিখি, কোন মৌলের একটি পরমাণুর ভর, কোন মৌলের, কারণ আমরা পারমাণবিক ভর নিয়ে কথা বলছি, আণবিক ভর নিয়ে কথা বলছি না, কোন মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 অংশের তুলনায় 12 ভাগের 1 অংশের তুলনায় কত গুণ ভারী, কত গুণ বেশি বা কম সেটি প্রকাশ করার জন্য আপেক্ষিক পারমাণবিক বা আপা ভর এর কনসেপ্ট ব্যবহার করা হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা মৌলের পারমাণবিক ভর হিসেবে পারমাণবিক ভর হিসেবে যা মুখস্থ করে থাকি তা সবই আপেক্ষিক পারমাণবিক ভর, মুখস্থ করে থাকি তার সবই আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে? তাহলে আমরা আসলে পারমাণবিক ভর বলতে আপেক্ষিক পারমাণবিক ভরকে বুঝি। তাহলে আসো এখন দেখি, এই যে কার্বন 12 এর 12 ভাগের 1 অংশ বলতেছি, এটা আসলে কত? চলো দেখি। কার্বন, এখন আমরা দেখি কার্বন 12 এর 12 ভাগের 1 অংশের ভর কত? ভর সমান কত? ভর সমান কত গ্রাম? এটা আসলে কত গ্রাম সেটা আমরা বের করি, ঠিক আছে? কারণ এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো, ষষ্ঠ অধ্যায়ে গেলে তোমরা পড়বা, ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা, ষষ্ঠ অধ্যায়ে গেলে তোমরা পড়বা যে এক মোল বলতে একটা কথা আছে, হ্যাঁ, মোল বলতে একটা কথা আছে, এটা আপাতত মানে না বুঝলেও চলবে, ষষ্ঠ অধ্যায়ে গেলে আমি তোমাদেরকে বোঝাবো। একটু লিখে রাখো যে ষষ্ঠ অধ্যায়ে আমরা পড়বো, আমি একটু ডিটেলসে লিখছি, হ্যাঁ, যাতে করে এগুলো লিঙ্ক করা যায়। আমরা পড়বো এক মোল পরমাণু সমান অ্যাভোগাড্রো সংখ্যক, এই সংখ্যাটাকে বলি অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু, হ্যাঁ ভাই এখানে লিখি, হ্যাঁ, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু সমান, এই অ্যাভোগাড্রো সংখ্যককে এন এ দিয়ে প্রকাশ করি আমরা, এতে অ্যাভোগাড্রো, এনতে নাম্বার অফ অ্যাভোগাড্রো, এন সংখ্যক পরমাণু। আর এই অ্যাভোগাড্রো সংখ্যাটা মুখস্থ রাখবা। অ্যাভোগাড্রো সংখ্যাটা কত? 6.023 ইন্টু 10⁻23, এতটি পরমাণু, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি বাজারে গেলে যদি বলো যে 1 হালি ডিম দেন, তোমাকে কয়টা ডিম দিবে? 4টা। যদি বলে 1 ডজন কলা দেন, কয়টা কলা দিবে? 12টা। যদি বলো যে 1 কুড়ি কলা দেন, তাহলে কয়টা কলা দিবে? 20টা। তো কিভাবে তুমি যদি বলো যে আমাকে 1 মোল কলা দেন, তাহলে এতগুলা কলা দিবে। এখন এতগুলা কলা দেওয়া সম্ভব না, পৃথিবীতে এত কলা নাই বা এত ডিম নাই, বাট হচ্ছে পরমাণু এতগুলো আছে। তো এটা অনেক একটা বোঝার কনসেপ্ট, এটা আমরা ষষ্ঠ অধ্যায়ে বুঝবো। আপাতত তোমরা শুধু এটা মনে রাখো যে 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23, ঠিক আছে? আচ্ছা, এবার একটা কথা মনে রাখবা, কোন একটা মৌলের 1 মোল তার পারমাণবিক ভরের সমান, এই কথাটা একটু লিখি। আবার মৌলের 1 মোল সমান মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর, হ্যাঁ।
আর যৌগের এক মোল সমান কত? যৌগের আণবিক ভর, কারণ যৌগের ক্ষেত্রে কিন্তু আণবিক ভর ব্যবহার করা হয়, মৌলের পারমাণবিক ভর। আচ্ছা, তাহলে সুতরাং কার্বন 12 না, তাহলে কার্বন 12 এর এক মোল সমান কত? কার্বন 12 এর এক মোল সমান কার্বনের পারমাণবিক ভর, কার্বন 12 এর পারমাণবিক ভর, পারমাণবিক ভর। ঠিক আছে, এখন আসো আমরা দেখি, এখন কার্বন 12 এর বা কার্বন 12 এর এক মোল মানে কি ভাইয়া? অ্যাভোগাড্রো সংখ্যক। অ্যাভোগাড্রো সংখ্যক মানে কি? 6.023 × 10⁻23। তাহলে সুতরাং এতটি কার্বন 12 এর ভর, 12 এর ভর কত? কার্বন 12 এর পারমাণবিক ভর কত? 12 গ্রাম। ঠিক আছে, তাহলে সুতরাং আমাদের একটি কার্বন 12 এর ভর কত? একটি কার্বন 12 এর ভর কত? 12 ডিভাইডেড বাই 6.023 × 10⁻23 গ্রাম। হ্যাঁ, আমার লাগবে কি তুলনা করার জন্য? কার্বন 12 এর 12 ভাগের এক অংশ। তাহলে কার্বন 12 একটা পাইছো, তোমার লাগবে কি? এই একটার 12 ভাগের এক অংশ লাগবে। তবে সুতরাং একটি কার্বন 12 এর 12 ভাগের এক অংশের ভর, 12 ভাগের এক অংশের ভর। এখন একটি কার্বন 12 এর ভর কত? এই যে উপরে লিখছো 12 ভাগ 6.023 × 10⁻23। এটার আবার কত অংশ? 12 ভাগের এক, তাহলে গুণ 12 ভাগের এক, এত গ্রাম। ঠিক আছে, এখন খেয়াল করো 12 12 কাটা, 12 12 কাটা, তাহলে আমরা লিখবো সুতরাং একটি কার্বন, সুতরাং একটি আর লেখার দরকার নেই, সুতরাং কার্বন 12 এর 12 ভাগের এক অংশের ভর, 12 12 কাটলে কত? 1/6.023 × 10⁻23 গ্রাম। এটা হিসাব করলে কত আসবে জানো? মুখস্থ রাখবা, 1.66 × 10⁻24 গ্রাম এটা আসবে। ওকে, আমি তাও একবার চেক করে দিই, ভুল হতেই পারে। 1/6.023 × 10⁻23, 1.66 × 10⁻24 গ্রাম। তাহলে একটি কার্বন 12 এর 12 ভাগের এক অংশ মানে হচ্ছে 1.66 × 10⁻24 গ্রাম। তো একদম খুব স্লোলি পড়াচ্ছি, কারণ হচ্ছে যাতে করে সবাই সবগুলো কনসেপ্ট বুঝে যাও, কারণ এই কনসেপ্টগুলো আমাদের সামনে অনেক কাজে লাগবে। এবং যেহেতু আমি বারবারই বলছি, তোমরা খুব বিপদে আছো, কারণ তোমাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। শর্ট সিলেবাসে পরীক্ষা হলে অনেক ডিপ নলেজ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, কনসেপ্টটা অনেক ক্লিয়ারলি আমাদেরকে বুঝে তারপর পরীক্ষার হলে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে একটি কার্বন 12 এর 12 ভাগের এক অংশের ভর হচ্ছে এত গ্রাম। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা চলো একটা টেস্ট করি। ধর আমি তোমাকে বললাম যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত? এটা পরীক্ষায় আসলো কথার কথা। কি বললো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কত? তোমার পরীক্ষায় প্রশ্ন আসলো, ধরো এটা পরীক্ষায় প্রশ্ন আসলো কি? প্রশ্ন আসলো এটা যে লিখো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কত। মানে প্রশ্ন এইভাবে আসে আর কি। হ্যাঁ, প্রকৃত ভর কত? তো যখনই প্রকৃত ভর চাইবে তখনই তুমি বুঝবা উত্তরটা আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভরের কনসেপ্ট দিয়ে দিতে হবে। তো উত্তরটা কি হবে? আমরা জানি আপা ভর সমান মৌলের উপরে হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 এর 12 ভাগের এক অংশ, কার্বন 12 এর 12 ভাগের এক অংশের ভর। ঠিক আছে, এখন বের করতে বলছি কি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর কত। তাহলে এই যে মৌলটা কি অ্যালুমিনিয়াম, তাহলে আপা ভর কার? অ্যালুমিনিয়ামের আপা ভর। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের আপা ভর কত এটা আমরা জানি, আমরা যেটাকে পারমাণবিক ভর মুখস্থ করি ওটাই তো আপা ভর। অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 27। ঠিক আছে, তাহলে এখানে আপা ভরের জায়গায় তুমি কত লিখবে? 27।
এবং তোমাকে বের করতে বলছে কি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর কত, মানে এই যে উপরের যে লাইনটা এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এটা সমান তুমি লিখবা, উপরে লিখবা অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর, একটি পরমাণুর প্রকৃত ভর ডিভাইডেড বাই কার্বন 12 ভাগের 1 অংশ, এটা মুখস্থ বসিয়ে দিবা 1.66 10 ইনভার্স 24 গ্রাম, এই যে এখানে আছে। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর, একটি পরমাণুর প্রকৃত ভর। এটা আমরা কত পেয়ে যাচ্ছি? হ্যাঁ, এই 27কে এটা দিয়ে গুণ করবা, তাই না? তাহলে আমরা যদি 27কে যদি এটা দিয়ে যদি গুণ করি, তাহলে আমরা এখানে লিখি প্রকৃত ভর সমান 27 ইন্টু 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। তাহলে হিসাব করলে কত আসে দেখি, 27 ইন্টু 1.66 ইন্টু 10 ইনভার্স 24, 4.482 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 গ্রাম। এটা আসবে আমাদের আনসার। তাহলে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর। এখন দেখো, তোমাকে যদি পরীক্ষায় যদি জীবনটা যদি এরকম হতো যে আমাদেরকে এগুলো মুখস্থ করতে হয়, মানে এইগুলোই তো মনে থাকে না, তাই না? 27, 24, 23 এগুলোই মনে থাকে না, এগুলো যে মুখস্থ করতে বলতো তাহলে বলো তো কি অবস্থা হইতো? আমরা পড়াশোনা ছেড়ে দিতাম নাকি? তো এটা বিজ্ঞানীরাও বুঝতে পারছে, তখন তারা এই বিদ্যুটে মানগুলোকে কার্বন 12 ভাগের 1 অংশে ভর দিয়ে ভাগ করে ছোট ছোট মানে কনভার্ট করছে, যে তুমি এগুলো মনে রাখো। হ্যাঁ, সহজ কথা, কোন একটা মৌলের কোন একটা পরমাণুর প্রকৃত ভর যদি বের করতে চাও, কি করতে হবে? তার আপেক্ষিক পারমাণবিক ভরকে 1.66 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্নটা কিভাবে আসতে পারে? পরীক্ষার প্রশ্নটা এইভাবে আসতে পারে, তোমাকে মনে করো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর প্রকৃত ভর, অ্যালুমিনিয়াম বললো না বলে তোমাকে বললো একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর বা একটি পরমাণুর প্রকৃত ভর দেওয়া আছে, মনে করো এই মানটা তোমাকে দিয়ে দিছে, এই মানটা দিয়ে বলছে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত বের করো। তখন তুমি উপরে এই জায়গায় এটা বসাবা, নিচে 1.66 ইন্টু 10 ইনভার্স 24 দিয়ে ভাগ করবা, আনসার 27 আসবে। তার মানে এই অঙ্ক আপেক্ষিক পারমাণবিক ভর দুইটা আনসার চাইতে পারে, দুই ভাবে চাইতে পারে। এক, আপেক্ষিক পারমাণবিক ভর দিয়ে দিবে, মানে মৌলের নাম বলে দিবে, অ্যালুমিনিয়াম বলছে, অ্যালুমিনিয়াম মানে কি, এর আপেক্ষিক পারমাণবিক ভর 27, এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে। এটা দিয়ে তোমাকে বলবে একটি পরমাণুর ভর কত, এই প্রসেসে করবা। অথবা একটি পরমাণুর প্রকৃত ভর দিয়ে দিবে, দিয়ে বলবে বলো মৌলটার নাম কি। তার মানে যখন একটি পরমাণুর প্রকৃত ভর বলবে তখন হচ্ছে অ্যালুমিনিয়াম কথাটা বলবে না, কারণ মৌলটার নাম বের করতে বলছে। তো তুমি একটি পরমাণুর প্রকৃত ভর যেটা দেওয়া আছে এটাকে তুমি এটা দিয়ে ভাগ করবা, ভাগ করলে তুমি যা পাবা, যদি পাও 27 তাহলে বলবা অ্যালুমিনিয়াম, যদি ভাগ করে পাও 24 তাহলে বলবা ম্যাগনেসিয়াম, যদি ভাগ করে তুমি পাও 23 তাহলে বলবা সোডিয়াম, যদি ভাগ করে পাও 32 তাহলে বলবা সালফার, যদি ভাগ করে পাও 40 তাহলে বলবা তুমি ক্যালসিয়াম, যদি ভাগ করে পাও 56 তাহলে তুমি বলবা আয়রন। মানে তোমাকে যদি বলে যে আপা ভর বের করো বা বলে যদি মৌলটার নাম কি, তখন তোমাকে আপেক্ষিক পারমাণবিক ভর বা আপা ভর বের করতে হবে, এবং তারপর সেটা যে মানটা আসবে সেটা দেখে তোমার যে মুখস্থ করা আছে প্রথম 30টা মৌল ওগুলা থেকেই আসে, তো ওগুলা তখন হচ্ছে তোমাকে মনে করতে হবে, আচ্ছা এটা হলে এটা হচ্ছে এই মৌলটা। তো আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছো। তো আমি তোমাদেরকে এই রিলেটেড একটা প্রশ্ন দেই, হ্যাঁ একটা প্রশ্ন দেই, যে একটি পরমাণুর ভর দেওয়া আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে 5.88। আরেকটা প্রশ্ন দিই, হ্যাঁ আচ্ছা আপেক্ষিক আণবিক ভর, তাই না? আপেক্ষিক আণবিক ভর, আচ্ছা আমি এই জায়গায় লিখি কারণ আমার এখানে জায়গায় শর্ট হয়ে গেছে, আমি আসলে ওদিকে ব্যাখ্যাটা অনেক বেশি বড় করে ফেলছি। আচ্ছা দেখো, আমি তোমাকে বললাম এখানে একটা প্রশ্ন লিখছি, হ্যাঁ একটি পরমাণুর প্রকৃত ভর কত, প্রকৃত ভর 5.8863, 5.8863 ইন্টু 10 টু দি পাওয়ার -23 গ্রাম হলে মৌলটির নাম কি? তার মানে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলছে, প্রকৃত ভর দেওয়া আছে। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর বের করার পর আমি দেখব মৌলটির নাম কি। তাহলে এখানে আপা ভর মানে কি, উপর হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর, এই যে এটা, তাহলে উপরে বসাবা 5.8863 ইন্টু 10 ইনভার্স 23,
আর নিচে হচ্ছে কার্বন 12 ভাগের 1 অংশ, যেটার মান মুখস্থ 1.66 tan inverse 24। তোমরা যদি এটা যদি ক্যালকুলেশন করো তাহলে आंसरটা কত আসে? 5.8863 into 10 to the power minus 23 ভাগ 1.23 ভাগ 1.66 into 10 to the power minus 24, এটা আসবে 35.46, যেটা হচ্ছে প্রায় 35.5 এর সমান। ঠিক আছে, যেটা হচ্ছে প্রায় 35.5 এর সমান। তার মানে আমরা বলবো 35.5 কার আপেক্ষিক পারমাণবিক ভর? ক্লোরিন। তাহলে আমরা বলবো সুতরাং মৌলটি ক্লোরিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নেই। তারপর দেখো আমরা আরেকটা কনসেপ্ট দেখব, যেটা হচ্ছে আমাদের আপেক্ষিক আণবিক ভর। ঠিক আছে, এটা দেখে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব, কারণ আমরা তারপরে নেক্সট ক্লাস আমরা গড় আপেক্ষিক ভর করব। এটা আমরা নেক্সট ক্লাসে পড়াশোনা করব। দেখো আপেক্ষিক আণবিক ভর নেক্সট ক্লাস কবে হবে ভাইয়া? নেক্সট ক্লাসটা হয়তো বা আগামীকালকে হতে পারে। আগামীকাল যদি নেক্সট ক্লাসটা হয়, আগামীকাল হয়তো বা যদি হয় আমি জানাবো। হ্যাঁ, নেক্সট ক্লাসটা কবে হবে? আগামীকাল। আসলে আমাদের হচ্ছে ক্লাসগুলো হবে আগামী সপ্তাহ থেকে রুটিন ওয়াইজ হবে, মানে সপ্তাহে 5 দিন ক্লাস হবে, রবি থেকে বৃহস্পতি পর্যন্ত। আর এই সপ্তাহে আমি শুরু করেছি মাত্র তোমাদের ক্লাস, তার কারণে হচ্ছে এই সপ্তাহে আমি একটু র্যান্ডমলি যাচ্ছি। তবে আগামী সপ্তাহ থেকে রবি থেকে বৃহস্পতি 5 দিন ক্লাস হবে। 5 দিনে 5টা বই, 5টা সাবজেক্ট পড়ানো হবে। ঠিক আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ এবং বায়োলজি। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আপেক্ষিক আণবিক ভর, এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করব। আপেক্ষিক আণবিক ভর আমাদেরকে কি বলেছে? দেখো আপেক্ষিক আণবিক ভরে আমাদেরকে বলেছে, আপেক্ষিক আণবিক ভর কিছুই না, আণবিক ভর, তাই না? তো আমি এটা একদম সহজে তোমাদেরকে একটু বোঝাই দিই। মনে করো তুমি বললা সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কত। এটা খুবই মানে সিম্পল একটা টপিক। দেখো আপেক্ষিক আণবিক ভর মানে হচ্ছে আমাদের আণবিক ভর বের করা। ঠিক আছে, তো আণবিক ভর বের করা আসলে আমাদের জন্য এটা কোনো ব্যাপারই না, তাই না? তাহলে দেখো কি সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর কি, আমরা নরমালি যেটা বের করি সেটাই। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর, তোমরা পরীক্ষায় এইভাবে লিখো না, হ্যাঁ ডিটেলসে লিখো। ভাই এখানে সময় বাঁচানোর জন্য একটু তাড়াতাড়ি লিখছি, ছোট করে লিখছি। তো এখানে নিয়ম হচ্ছে তোমার এই যে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন কয়টা ভাইয়া? 2টা। তাহলে হাইড্রোজেন হচ্ছে 2টা। এক একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1। আপেক্ষিক আণবিক ভরের সংজ্ঞা কি জানো? আপেক্ষিক আণবিক ভরের সংজ্ঞা হচ্ছে এটা একটা যৌগ। কোন একটা যৌগের মধ্যে যতগুলো মৌল থাকবে তাদের প্রত্যেকের পারমাণবিক ভরের যে সমষ্টি, ওই সমষ্টিটাকে আমরা বলি আপেক্ষিক আণবিক ভর। মানে আপেক্ষিক পারমাণবিক ভরের সমষ্টিকেই আপেক্ষিক আণবিক ভর বলে। তাহলে খেয়াল করো এখানে 2টা হাইড্রোজেন, এক একটা হাইড্রোজেন আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 1। তাহলে 2 একে 2। সালফার কয়টা ভাইয়া? একটা। সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 প্লাস অক্সিজেন কয়টা? 4টা। এই যে 4 লিখলাম। এক একটা অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 16, আমরা যেটাকে মুখস্থ করি পারমাণবিক ভর হিসেবে। তাহলে সবগুলো যোগ করলে এই মানটা আসবে 98। তার মানে সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক আণবিক ভর বা আণবিক ভর হচ্ছে 98। ঠিক আছে, তো এইভাবে আমি যদি তোমাকে আরেকটা যদি দেখাই, আরেকটা সহজ জিনিস দেখাচ্ছি। মনে করো আমি বললাম ক্যালসিয়াম কার্বনেট, আরেকটা জিনিস আমি ধরো বললাম ক্যালসিয়াম কার্বনেটের আপেক্ষিক আণবিক ভর কত? আপেক্ষিক আণবিক ভর কত? তার মানে ক্যালসিয়াম কার্বনেটের তুমি আণবিক ভর বের করবা, এটাই আমাদের আপেক্ষিক আণবিক ভর। তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আপেক্ষিক আণবিক ভর কত? তাহলে দেখো, তাহলে ক্যালসিয়াম কার্বনেট এর আপেক্ষিক আণবিক ভর, এটা আসবে আমাদের ক্যালসিয়াম কয়টা ভাইয়া? একটা। ক্যালসিয়ামের পারমাণবিক ভর কত? 40 প্লাস কার্বন কয়টা ভাইয়া? একটা। কার্বনের পারমাণবিক ভর কত? 12 প্লাস
অক্সিজেন কয়টা ভাইয়া? 3টা। এক একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত? 16। তাহলে দেখো 40 আর 12 52 আর 3 16 48, অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর বলো বা আপেক্ষিক আণবিক ভর বলো দুইটাই হচ্ছে 100। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো। ওকে, তো আশা করছি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে আমাদের আজকের ক্লাসটা আমি এতটুকু পর্যন্তই রাখবো। আমাদের আগামীকাল ক্লাস বন্ধ থাকবে, কারণ আগামীকাল আমাদের এইচএসসি 2026 ব্যাচের মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস হবে, যেখানে আমরা 250 প্লাস এমসিকিউ সলভ করব। ওই এমসিকিউর মধ্যে আমাদের বোর্ডের এমসিকিউ থাকবে, শীর্ষস্থানীয় কলেজের এমসিকিউ থাকবে, এছাড়াও আমাদের ভার্সিটি, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এডমিশনের এমসিকিউ থাকবে। তো বেশ চমকপ্রদ একটা ক্লাস হতে যাচ্ছে আগামীকাল আমাদের কলেজের এইচএসসি 2026 ব্যাচের, যারা কিনা এখন এইচএসসি ফার্স্ট ইয়ারে আছো তাদের। ঠিক আছে, তাহলে গড় আপেক্ষিক ভর, তারপর আমাদের গড় আপেক্ষিক ভর নিয়ে পড়াশোনাটা এটা আমরা আমাদের নেক্সট ক্লাসে করব। নেক্সট ক্লাস আমাদের হয়তো বা শনিবার হবে, এবং তারপর আমরা রাদারফোর্ড পরমাণু মডেল, প্রস্তাবনা এবং বোর পরমাণু মডেল, এই জিনিসগুলো আমরা হচ্ছে এর পরবর্তী ক্লাসে পড়বো। ঠিক আছে ভাইয়া, যেটা করছি সেটা হচ্ছে খুব ছোট ছোট পরিসরে ক্লাসগুলো নিচ্ছি, 1 ঘন্টা হিসেব করে করে আমরা ক্লাসগুলো নিচ্ছি। তো যেহেতু আমরা ছোট ছোট পরিসরে ক্লাসগুলো নিচ্ছি, সেহেতু হচ্ছে আগে চাচ্ছি তোমরা ইউজ টু হও ক্লাসগুলোতে, এবং হচ্ছে সবাই জেনে যায় যে আমাদের হচ্ছে শিক্ষাঙ্গনে ক্লাস 10 এবং ক্লাস 9 এর ক্লাস শুরু হয়ে গেছে। তো আস্তে আস্তে আমরা এইভাবে ছোট ছোট পরিসরে ক্লাস নিলেও যদি আমরা রেগুলার ক্লাস নিতে পারি, এবং তোমরা যদি রেগুলার ক্লাস করে নোট ডাউন করে ফেলো, তাহলে ইনশাআল্লাহ অর্ধবার্ষিকী পরীক্ষাতে তুমি বেশ ভালো একটা প্রস্তুতি নিতে পারবে, শুধুমাত্র ভাইয়ার ক্লাসগুলো করে। তোমাদের কারো প্রাইভেট বা কোথাও টিউশন পড়ার কোনো প্রয়োজন দেখছি না, শুধুমাত্র আমার ক্লাসগুলো ফলো করলেই তোমরা যদি রেগুলারিটি মেনটেন করো। কারণ হচ্ছে প্রায় অলমোস্ট দেখবে সপ্তাহে 5 দিন 6 দিন, মানে 5 দিন যদি ক্লাস হয় তার মানে কি প্রতিদিনই ক্লাস হচ্ছে। তো সপ্তাহে প্রতিদিনই যদি আমরা ক্লাস নেই, সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই এই জিনিসগুলো অনেক দ্রুত শেষ করে ফেলতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে ভাই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।